সুস্বাগতম বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে সুস্বাগতম। আমি তোমাদের কখনো নিয়ে যাব সেই অচিন পুরীতে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশে। কখনো নিয়ে যাব হাসি খুশি ভরা সেই আনন্দ পুরীতে, আবার কখনো নিয়ে যাব অশরীরী আত্মার দেশে, আবার কখনো সত্যান্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করব রহস্য সমাধানের। এরকম নানা রঙের দুনিয়ায় ভেসে যেতে অবশ্যই আমার হাতটা ধরো বন্ধু। আর সেই সমস্ত দেশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তার প্রতিক্রিয়া জানিও। আরো অনেকজনকে সেই দেশের ঠিকানা জানিয়ে দিও কিন্তু। তাহলে দেখি চলো আজ কোন দেশে তোমাদের নিয়ে যাওয়া যায়। চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি রহস্য রোমাঞ্চের দুনিয়া থেকে। শুরু করছি আজকের রহস্য গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা চোরাই বাড়ি। রূপকথায় শুনেছি পুকুর চুরির কথা, কিন্তু বাড়ি চুরির কথা কখনো শুনেছ? সত্য মিথ্যা জানি না, কিন্তু কয়েক বছর আগে শুনেছিলাম একটি বিচিত্র ঘটনার কথা। কলকাতার দক্ষিণাঞ্চলে এক ধনী ব্যক্তির প্রকাণ্ড বাড়ি ছিল। কোনো কারণে তাকে দীর্ঘকালের জন্য সপরিবারে বিদেশ যাত্রা করতে হয়, এবং সেই সময়ে তিনি বাড়িখানা দেখাশোনা করার জন্য একজন কর্মচারী নিযুক্ত করে দেন। কিছুকাল পরে ভদ্রলোক আবার কলকাতায় আসেন, কিন্তু নিজের বাড়ির বা কর্মচারীর আর কোনো খোঁজ পান না। বিপুল বিস্ময়ে তিনি দেখলেন যেখানে আগে তার বাড়ি ছিল সেখানে এখন পড়ে আছে একটা খোলা মাঠ, যেন গোটা বাড়িখানা মাথায় করে কোথায় অদৃশ্য হয়েছে আলাদিনের বিখ্যাত দৈত্য। তারপর জানা গেল ব্যাপার হয়েছিল এই: ভদ্রলোকের বিদেশ যাত্রার পর তার দ্বারা নিযুক্ত সেই চতুর কর্মচারী সমস্ত বাড়িখানা ভেঙে চুরে তার মাল মশলা বিক্রি করে বেশ 2 পয়সা কামিয়ে চম্পট দিয়েছে কোনো নিরাপদ ব্যবধানে। কিন্তু আমি তোমাদের আজ এর চেয়েও আশ্চর্য এক সত্য ঘটনার কথা বলবো। চোরাই মালের কথাই শুনি, কিন্তু চোরাই বাড়ির কথা কে কবে শুনেছ? ঘটনাটি ঘটেছিল ইয়াঙ্কিস্তানে, অর্থাৎ আমেরিকায়। 1946 খ্রিস্টাব্দের ঘটনা। স্থান নিউ ইয়র্ক। গোয়েন্দা স্টুপস নিজের অফিসে বসে আছেন। এমন সময় বেজে উঠল ফোনের ঘন্টা। শোনা গেল স্ত্রী বলছেন, সিনেমা থেকে ফিরে এসে দেখি আমাদের বাড়িতে চোর ঢুকেছে, তুমি শিগগির এসো। পুলিশের আস্তানায় চোর, বাঘের ঘরে ঘোগের আবির্ভাব। স্টুপস বাড়িমুখ হতে দেরি করলেন না, যদিও চোরের পাত্তা পাওয়া গেল না। তবে এটা বেশ বোঝা গেল যে সে অত্যন্ত ব্যস্তভাবে তাড়াতাড়ি সরে পড়েছে, কারণ স্টুপসের কয়েকটা মেডেল আর মিসেস স্টুপসের একটা ফাড়ের জামা ছাড়া সে আর কিছু নিয়ে যেতে পারেনি। স্টুপস বললেন, আমার পাল্লায় পড়ে জেল খাটতে হয়েছে অনেক পাজিকেই, নিশ্চয়ই তাদেরই কেউ প্রতিশোধ নেবার জন্য আমাদের বাড়িতে এসেছিল। জনকে প্রতিবেশী বললে, সন্ধ্যের পর আমি এই বাড়ির সম্মুখ দিয়ে একটা লোককে খোঁড়াতে খোঁড়াতে যেতে দেখেছি। অন্ধকারে তাকে চিনতে পারিনি, তবে আমি ভেবেছিলাম সে আমাদের পাড়ার সেই খোঁড়া লোকটা। 2-4 দিন যেতে না যেতেই আবার এক কাণ্ড। বিখ্যাত চিকিৎসক ডক্টর বার্গেস ফেলির বাড়িতে এক চুরি হয়ে গেল। যে সে চুরি নয়, একেবারে 17,500 টাকা দামের মাল উধাও। তার মধ্যে ছিল দামি পোশাক, মেয়েদের হাত ঘড়ি, জড়োয়া গহনা প্রভৃতি। জানালা দিয়ে চোর বাড়ির ভিতরে ঢুকেছিল। মেঝের উপরে পাওয়া গেল চোরের কাদা মাখা জুতোর দাগ, ছোট আকারের জুতো। ডাক্তার গৃহিণী বললেন, 1 2 আগে একটা নতুন লোক আমাদের বাগানে কাজ করতে এসেছিল, তার উপরেই আমার সন্দেহ হয়। লোকটাকে ধরে এনে তার জুতোর মাপ নেওয়া হলো, কিন্তু দেখা গেল চোরের জুতোর চেয়ে তার জুতো মাপে বড়। সে বেচারা ছাড়ান পেল। কিন্তু এমন একটা দুটো চুরি নয়, শহরে আর শহরতলিতে হঠাৎ লেগে গেল যেন চুরির হিড়িক। এখানে ওখানে যেখানে সেখানে হচ্ছে চুরির পর চুরি। পুলিশ কিছুতেই কিন্তু কোনো কিনারা করে উঠতে পারছে না। এই উপদ্রবে 6 মাস ধরে ব্যস্ত হয়ে অপরাধ বিভাগের বড় কর্তা হোলগার ক্রিস্টোফারসন তার সহকারী গোয়েন্দাদের ডেকে বললেন, কোনোদিকেই আমরা এক পা এগোতে পারছি না।
অথচ কতগুলো ব্যাপার বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। এ পর্যন্ত যেসব মাল চুরি গেছে তার বেশিরভাগই হচ্ছে থার, জরোয়ার গহনা, ক্যামেরা, রেডিও বা গৃহস্থালীর নানা উপকরণ। তার উপরে আছে আসবাবপত্র পর্যন্ত। সন্ধ্যার সময় বাড়ির লোক যখন বাইরে থাকে চোরের আবির্ভাব হয় তখনই। পাওয়া গেল আরো কোনো কোনো সূত্র। নানা স্থানেই চোরের পদচিহ্ন আবিষ্কৃত হয়েছে এবং জানা গিয়েছে যে চোরের পায়ের মাপ হচ্ছে ছোট। প্রথমটা সন্দেহ হয় চোর হয়তো বয়সে বালক, কিন্তু তারপরে বোঝা যায় বালকরা কখনো এমন পাক্কা অপরাধের মতো চুরি করতে পারে না। তার আঙুলের ছাপ পেলে পুলিশের কাজ যথেষ্ট সহজ হয়ে আসতো, কিন্তু তা পাবার কোনো উপায় নেই, কারণ চোর আসে হাতে দস্তানা পরে, অতি চতুর চোর। ক্রিস্টোফারসন বললেন, অল্প দিনের মধ্যেই এরকম চুরি হয়ে গেছে 50টিরও বেশি। চোর বড় কম টাকার জিনিস নিয়ে যায়নি। কিন্তু কেবল কি এই চুরি? চারিদিক থেকে খবর পাওয়া যায় ঘর বাড়ি তৈরির মাল মশলাও যে কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে কেউ তা ধরতে পারছে না। মূল্যবান ভিনিসিয়ান পর্দা খচিত লিনোনিয়াম দরজার কড়া, এমনকি দরজা ও সার্সি বসানো জানলার ফ্রেম পর্যন্ত চুরি হতে আরম্ভ করেছে। প্লাম্বার ও ছুতোরদের যন্ত্রপাতি, বৈদ্যুতিক উপকরণ এবং আরও আগড়া বাগড়াও বাদ যায়নি। গোয়েন্দাদের দৃঢ় ধারণা হলো জনকয়েক কালোবাজারের ব্যবসায়ী করছে এইসব কাণ্ড। প্রায় বছরখানেক যায়, চোর বা চোরের দল তবু ধরা পড়ে না। তারপর ঘটল একটা বিশেষ ঘটনা, দৈব ঘটনা বলাও চলে। গার্টরুড ব্রাকসমা একটি বালিকার নাম। বয়স তার 14 বৎসর। সন্ধ্যা 7:30টার সময় তার ঘুম পেলে ঘরের আলো নিভিয়ে দিয়ে সে শুয়ে পড়ল। বাড়িতে তখন সে ছিল একলা। বাড়ির বাইরে ঘরের জানালার তলায় হঠাৎ একটা সন্দেহজনক শব্দ হলো। বালিকা সচমকে শুধালো, কে? আর কোনো সাড়া নেই। বালিকা ভয় পেয়ে ছুটে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে সামনের প্রতিবেশীর বাড়িতে গিয়ে হাজির। প্রতিবেশীর নাম হ্যারি টাকার। বালিকা বললে, আমাদের বাড়িতে চোর এসেছে। চারিদিকে চুরি হচ্ছে বলে সবাই তখন তটস্থ। টাকার বললে, চলো তোমার সঙ্গে গিয়ে আমি দেখে আসি। কিন্তু কেউ নেই কোথাও। এদিকে ওদিকে তাকাতে তাকাতে টাকার দেখল একখানা ফোর্ড গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সে আগে গাড়িখানার নম্বর টুকে নিলে 140821 এবং তারপর তাড়াতাড়ি নিজের মোটর বার করে ফোর্ডের অনুসরণ করলে। একটু পরেই আগের গাড়িখানা পথের এক দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। গাড়ির ভিতর থেকে নেমে ভালো সাজ পোশাক পরা একটি তরুণী দোকানের মধ্যে প্রবেশ করল। খানিকক্ষণ পরে সে দোকানের কাজ ছেড়ে আবার গাড়ির উপরে এসে উঠল। গাড়ি আবার সচল, পিছনে পিছনে টাকার গাড়িও। কিন্তু একটা বড় রাস্তার মোড়ে ফোর্ড গাড়িখানা এগিয়ে যেতেই ট্রাফিক পুলিশের লাল আলো জ্বলে উঠল। টাকারকে বন্ধ করতে হলো নিজের গাড়ির গতি। ফোর্ড গাড়ি অদৃশ্য। টাকার কিন্তু নাছোড় বান্দা। পথ খোলা পেয়েই সে জোরে ছুটিয়ে দিল নিজের গাড়ি। খানিক পরেই আবার দৃশ্যমান হলো আগের গাড়িখানা। চালকের সামনে বসে আছেন একজন পুরুষ এবং তার পাশেই দেখা গেল সেই তরুণীকে। ওদের হাবভাব সন্দেহজনক। টাকার ভাবল আর দেরি না করে পুলিশকে খবর দেওয়া উচিত। অনুসরণ ত্যাগ করে সে তৎক্ষণাৎ নেমে পড়ল। এক ডাক্তারখানায় ঢুকে ফোনের সাহায্যে যথাস্থানে সব খবর দিলে। ফোর্ডের নম্বর পেয়েই গোয়েন্দারা বেরিয়ে পড়ল বিপুল উৎসাহে। এতদিন পরে বোধহয় অন্ধকারে ঢিল ছুঁড়ে হয়রান হবার দায় থেকে নিস্তার পাওয়া গেল। এক জায়গা থেকে আর এক জায়গায়, তারপর আবার এক জায়গায় ছোটাছুটি করতে করতে বেজে গেল রাত 2টো। তবুও গোয়েন্দাদের উৎসাহ একটুও শান্ত হয়ে পড়ল না। নিজেরাও না ঘুমিয়ে তারা লোকের ঘুম ভাঙাতে লাগলো। অবশেষে 140821 নম্বর ফোর্ডের চালকের বা মালিকের নাম জানা গেল, লিওনার্ড। রাত 2টো। চারিদিকে নিবিড় অন্ধকার এবং নীরবতা, নির্জন পথ ঘাট। গোয়েন্দারা লিওনার্ডের ঠিকানা পেয়েছে। সেই হচ্ছে 140821 নম্বর ফোর্ডের চালক। যথাস্থানে গিয়ে খানিকক্ষণ দরজায় কড়া নাড়ানাড়ির পর একজন লোক চোখ কচলাতে কচলাতে ঘুমের ঘোরেই বেরিয়ে এলো। গোয়েন্দারা প্রশ্ন করলে, এখানে লিওনার্ড নামে কেউ আছে? না। আবার ভেঙে পড়ল গোয়েন্দাদের মন। তবুও একজন জিজ্ঞাসা করলে, আপনি লিওনার্ড নামে কারুকে চেনেন কি?
না, চিনি না, তবে শুনেছি আগে এই বাসায় লিওনার্ড নামে একজন লোক বাস করত। আবার উৎসাহিত হয়ে গোয়েন্দারা প্রশ্ন করলে, সে এখন কোথায় জানেন কি? ঠিক জানি না, তবে শুনেছি সে পার্কার কংক্রিট কোম্পানিতে কাজ করে। গোয়েন্দাদের একজন বললে, আজ দেখছি রাজ্যের লোকের ঘুম ভাঙাতে হবে। নির্দিষ্ট স্থানে গিয়ে ডাকাডাকি করার পর স্বয়ং পার্কারেরই আবির্ভাব হলো। আপনি লিওনার্ডকে চেনেন? হ্যাঁ। তার ঠিকানা জানেন? লিওনার্ডের ঠিকানা জানিয়ে বললেন, ব্যাপার কি, লিওনার্ডকে নিয়ে কি কোনো গন্ডগোল হয়েছে? সেইটাই জানার কথা। তার কি ফোর্ড গাড়ি আছে? আছে। মহা আনন্দে গোয়েন্দাদের মন নেচে উঠল। তারপর লিওনার্ডের ঠিকানায় গিয়ে হাজির হতে বিলম্ব হলো না। একখানি ছোট্ট নতুন বাড়ি, তার সামনে খোলা জমির উপরে রয়েছে একখানা ফোর্ড মোটর। গোয়েন্দাদের একজন বললেন, ওই দেখো সেই ফোর্ডখানা। আর একজন বাড়ির সদর দরজায় ধাক্কা মারতে মারতে চেঁচিয়ে ডাকতে লাগলেন, লিওনার্ড, লিওনার্ড! স্তব্ধ অন্ধকারে বাড়ির ভিতর জ্বলে উঠল একটা আলো। তারপর দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো একটা ছিপছিপে হালকা চেহারার লোক। পরনে তার রাতের পোশাক, চোখে ঘুমের আমেজ। তোমার নাম কি লিওনার্ড? হ্যাঁ। গোয়েন্দারা বাড়ির মধ্যে ঢুকে একখানা ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালেন। রকম বেরকম আসবাব ও জিনিস দিয়ে ঘরখানা অতিরিক্ত রূপে সাজানো। চেয়ারের ওপর থেকে একটা দামি ফার বা পশুলোমের জামা তুলে নিয়ে একজন গোয়েন্দা জিজ্ঞেস করলেন, এটা তুমি কোথায় পেলে? অম্লান বদনে ও সপ্রতিভভাবে লিওনার্ড বললে, চুরি করে এনেছি। টেবিলের উপরে ছড়ানো রয়েছে সোনার ঘড়ি ও পিন প্রভৃতি। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে একজন গোয়েন্দা বললে, ওগুলোও চোরাই মাল। তোমরা 1 বছর ধরে যাকে খুঁজে বেড়াচ্ছ আমি হচ্ছি সেই চোর। এমন সময় একটি দীর্ঘ তনু তরুণী ঘরের ভিতর এসে দাঁড়ালো। ওকে, আমার বউ। আমি যখন চুরি করতে বেরোই আমার বউ তখন গাড়ি চালায়। গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে লিওনার্ড দস্তুর মতো গর্বের সঙ্গে জানালে, আমার এই বাড়িতে 3খানা ঘরের ভিতর যত কিছু জিনিস আছে সব চুরি করা। এমনকি এই বাড়িখানার আগাগোড়াই আমি তৈরি করেছি চোরাই মাল মশলা দিয়ে। সমস্ত ব্যাপারের জন্য আমার নিজের পকেট থেকে খরচ হয়েছে 17 টাকা 8 আনা মাত্র। টাকাটা অবশ্য আমেরিকান ডলারেই, বলেছিল লিওনার্ড। এমন স্পষ্টবাদী ও অদ্ভুত চোরকে দেখে গোয়েন্দারা যে চমৎকৃত হয়ে গেলেন সে কথা বলাই বাহুল্য। চুরির ইতিহাসে অনেক রকম আজব চোরের কথাই পাওয়া যায়। কেউ কেউ শৌখিন চোর, শখের খাতিরে চুরি করে। কেউ বা দুর্লভ উপকরণ সংগ্রহের জন্য চুরি করে। আবার এমন চোরও দেখা গিয়েছে যারা চুরির টাকা দান করে দিন দুঃখীদের সাহায্য করার জন্য। কিন্তু নিজের হাতে চুরি করা মাল মশলা দিয়ে একখানা গোটা বাড়ি প্রস্তুত করে সাজাতে পেরেছে এমন চোরের কথা কখনো শোনা যায়নি। লিওনার্ড ধরা পড়বার পর পুলিশের অনুসন্ধানের ফলে প্রকাশ পেল অনেক তথ্যই। লিওনার্ডের বয়স 41 বৎসর। এর মধ্যে আরও 4বার চুরি করে ধরা পড়ে সে জেলখানার ভিতরেই বাস করেছে মোট 20 বৎসর। এবারে ধরা পড়বার আগে 1 বৎসরের মধ্যে সে চুরি করে সফল হয়েছে মোট 68 জায়গায়। ধরা পড়বার ভয়ে সে বাড়ির ভিতরে বাইরের কোনো লোককে ঢুকতে দিত না। পাছে ইলেকট্রিক কোম্পানির লোক মিটার দেখবার জন্য বাড়ির ভিতরে আসে, তাই সে লুকিয়ে অন্য বাড়ির তারের সঙ্গে তার সংযোগ করে নিজের বাড়িতে আলো জ্বালায়। তাই এই গুপ্ত তারটি সে স্থাপন করেছিল মাটির তলায়। হিসেব করে দেখা গেল লিওনার্ড যেসব জিনিস চুরি করেছে তার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। এর উপরে আরও কত টাকার জিনিস ইতিমধ্যেই সে কালোবাজারে বিক্রি করে ফেলেছিল, হিসাবে তা প্রকাশ পায়নি। বাড়ির 3খানা ঘরের ভিতরে এত চোরাই মাল ঠেসে রাখা হয়েছিল যে সেগুলো স্থানান্তরিত করার জন্য দরকার হলো প্রকাণ্ড প্রকাণ্ড লরি। এ ঘরে সে ঘরে যেখানে সেখানে ছড়ানো ছিল জড়োয়ার জিনিস। পুলিশ এসেই যে পশুলোমের জামা, সোনার ঘড়ি ও পিন পায়, লিওনার্ড সেগুলো চুরি করেছিল ধরা পড়বার দিনেই। লিওনার্ড বলে, চুরিবিদ্যা বড় বিদ্যা নয়, চোর হয়ে আমি ভুল করেছি। শহরে বসত বাড়ির বড় অভাব। মাথার উপরে কোনো আচ্ছাদন না পেয়ে শেষটা স্থির করলুম যে চোরাই মাল দিয়ে নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করব। আমি যেসব চোরাই মাল জোগাড় করেছি তার কোনোটাই খেলো বা বাজে নয়, সব 1 নম্বরের। আমি অনেক জড়োয়া গহনা চুরি করেছি বটে, কিন্তু প্রায়ই সেগুলো হাতুড়ির ঘা মেরে চুরমার করে ফেলত। এর কারণ
চোরাই জড়োয়ার জিনিস বাজারে বেচতে গেলে বিপদের সম্ভাবনা। একবার এক দাসীকে আমি একখানা হীরা দান করেছিলাম, তার দাম $1000। গোয়েন্দা স্টুপসের বাড়িতে আমি চুরি করতে ঢুকেছিলাম না জেনেই, কিন্তু যেই টের পেলাম সেটা পুলিশের বাড়ি, তখন সরে পড়তে দেরি করিনি। ওখান থেকে চুরি করা পশুলোমের জামা আর মেডেলগুলো আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছি। পুলিশের বাড়ি অপয়া, কারণ সেই দিন থেকেই আমাকে নানা রকম দুর্ভোগের ধাক্কা সামলাতে হয়েছে। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে আমি দুঃস্বপ্নে শুনেছি পুলিশের পায়ের শব্দ। যাক, আমার এখন সমস্ত দুশ্চিন্তা দূর হলো। কখন ধরা পড়ি বলে আমাকে আর ভেবে পড়তে হবে না। আদালতে লিওনার্ডোর বিরুদ্ধে আনা হলো 5টি অভিযোগ। ওই 5টি মামলার জন্য তার উপরে মোট 20 বছরের কারাবাসের হুকুম হলো। পুলিশ লিওনার্ডোর 40 বছরের বউকে আদালতে হাজির করেছিল, কিন্তু যখন এই ঘটনার বিবরণ লেখা হয় তখনও তার বিচার শেষ হয়নি। সেই মামলার ফলাফলের উপরেই নির্ভর করছে চোরাই বাড়ির ভবিষ্যৎ। বন্ধুরা, আজকের মতো গল্প শেষ। আবার ফিরব পরের পর্বে। তোমাদের নিয়ে যাব অন্য কোনো দেশে। গল্প কেমন লাগছে জানাতে তোমরা ভুলো না কিন্তু। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।